নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমরা প্রথমে আজকে যে একটা বিষয়টা বলে নেওয়া ভালো যে আজকে আমরা কলেলিথিয়াসিস এটা সম্পর্কে জানবো। তো আজকে আমি খুব তাড়াহুড়োর মধ্যে প্রেজেন্টেশনটা রেডি করেছি খুব দ্রুততার সাথে। তো শেষ মুহূর্তে আমার কাছে একটা বিষয় মনে হলো যে হয়তো ছাত্রছাত্রীরা বা অডিয়েন্সে যারা থাকেন, হয়তো এটা আমার ক্ষেত্রেও হতো, আপনারা ইফেক্ট, অ্যানিমেশন এগুলোর দিকে মনোযোগ অপেক্ষাকৃত কম দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যে সমস্ত ছবিগুলো গুরুত্বপূর্ণ নয় খুব বেশি, সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন না। যে কোনো প্রেজেন্টেশনে সাধারণত যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টদের মনোযোগ প্রেজেন্টেশনের ওই ছবিটার দিকে বেশি থাকে, এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু বোঝার ক্ষেত্রে আবার ছবি ছাড়া অনেক সময় কিছু সমস্যা হয়। আজকে আমরা কলেলিথিয়াসিসের ডিটেইল যতটুকু সম্ভব জানা সে বিষয়টা জানবো। আর আরেকটা বিষয় বলি, আমি এর আগেও বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমি আমার চিন্তা ভাবনাকে, আমার ধ্যান ধারণাকে প্রাধান্য দিই, যেটা আমি ছাত্রছাত্রীদের সামনে বলিও, এবং এটাও বলে দিই যে ইচ্ছা করলে আপনারা মানবেন, ইচ্ছা করলে না মানবেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার ধারণাকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নাই। আমরা প্রথমে আসি কলেলিথিয়াসিসের মূল বিষয়বস্তুতে। কলেলিথিয়াসিস হচ্ছে পিত্তথলি পাথর, বা যেটাকে আমরা জানি গল স্টোন, গল স্টোন ডিজিজ বা গল ব্লাডার স্টোন ডিজিজ, যেটাই বলি না কেন, বা জিবি স্টোন সংক্ষেপে আমরা এটাকে বলি, গল ব্লাডার স্টোন বা জিবি স্টোন। আর চিকিৎসার ভাষায় এটা হচ্ছে কলেলিথিয়াসিস বা পিত্তথলিতে পাথর হওয়া, পিত্ত পাথরি। আমাদের যে গল ব্লাডার আছে, গল ব্লাডারটা লিভারের পেছন দিকে, লিভারের পেছন দিকে একটা অনেকটা ঝিঙ্গা আকৃতির ছোট্ট একটা অর্গান আছে, যেটা গল ব্লাডার বা পিত্তথলি বা পিত্তি বলি আমরা। এবং যেটা অনেক সময় এই ফেটে গেলে পারে, আমরা যদি মাছ কাটার সময় বা এই যে গরু খাসি কুরবানির সময় যে আমরা জবাই করার পর যেটা ফেটে গেলে ওই মাংসটা তিতা হয়ে যায়, ওটা খুব সতর্কতার সাথে আমরা আলাদা করে ফেলি, সেটি অ্যাকচুয়ালি গল ব্লাডার বা পিত্তথলি। এর কয়েকটা অংশ আছে। তো এই অংশগুলো নিয়ে আলোচনার আগে আমাদেরকে জানতে হবে যে এটা অ্যাকচুয়ালি লম্বায় 10 সেন্টিমিটার, আর এর কয়েকটা পার্ট আছে। এই অংশটাকে বলা হয় ফান্ডাস। ফান্ডাস অর্থাৎ যদি এটাকে কলস বা পেছনের যে অংশটা, চ্যাপ্টা অংশ, এই চ্যাপ্টা আকৃতির অংশটাকে আমরা যদি কল্পনা করি, তো এটা দিস ইজ ফান্ডাস। ফান্ডাস এই অংশটা হচ্ছে নেক বা কাঁধ বা গলা, যেটাই বলি না কেন। এই গল ব্লাডার পড়াতে গিয়ে এবং কলেলিথিয়াসিস পড়তে গিয়ে আমাদেরকে এই গল ব্লাডারের অনেকগুলো চিত্র হয়। আমরা এই ফান্ডাস, বডি এবং নেক, এই তিনটা হচ্ছে গল ব্লাডারের অন্যতম পার্ট, যেটার সাথে যুক্ত থাকে সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্টের সাথে আপনারা যদি খেয়াল করেন, সিস্টিক ডাক্টের সাথে হেপাটিক ডাক্ট থাকে দুইটা, একটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট। আর এই সিস্টিক ডাক্টটা এসে মিলিত হয় কমন বাইল ডাক্টের সাথে। কমন বাইল ডাক্টের সাথে এসে এখানে যে প্যাঙ্ক্রিয়াস আছে, এই প্যাঙ্ক্রিয়াসে এই প্যাঙ্ক্রিয়েটিক ডাক্ট দিয়ে এটা ভ্যাটের অ্যাম্পুলায় ওপেন হয়।
এটা, এবং বাইল নিঃসরণ করে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা স্থির চিত্র, এটা অ্যাকচুয়ালি পিত্তথলি কন্টিনিউয়াসলি মুভমেন্ট করে, সব সময় এটা নড়াচড়া করে এবং সংকুচিত হয় এবং সম্প্রসারিত হয়, এটা তার বৈশিষ্ট্য। যদি সংকুচিত এবং সম্প্রসারিত না হতে পারে তাহলে এখানে যে পিত্ত রস আছে, এই পিত্ত রসের মধ্যে ঘনত্বটা ঠিক থাকে না। পিত্ত রসের ঘনত্বটাকে, অর্থাৎ বাইলের ঘনত্ব ঠিক রাখার জন্য এই গল ব্লাডারের এই মুভমেন্ট অত্যন্ত জরুরি। গল ব্লাডার কন্টিনিউয়াস মুভমেন্ট করে এবং একটা নির্দিষ্ট সময়ে যখন শরীরের প্রয়োজন হয় তখন সিস্টিক ডাক্ট দিয়ে এটা গল ব্লাডার থেকে পিত্তরস বা বাইলটাকে ছিটিয়ে দেয় কোথায়? সিস্টিক ডাক্ট দিয়ে এটা কমন বাইল ডাক্ট হয়। আর পিত্তরসটা কোথা থেকে আসে? লিভার থেকে আসে। রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট থেকে যে বিলরুবিন তৈরি হয়, বাইল তৈরি হয়। বাইলের একটা পার্ট বিলরুবিন, বিলভার্ডিন বিভিন্ন পার্ট আছে। এই উপাদানগুলো এসে সাময়িক সময়ের জন্য পিত্তথলিতে সঞ্চিত হয় এবং একটা নির্দিষ্ট সময় পর পিত্তরসটা এই পিত্ত নালীর মাধ্যম দিয়ে, অর্থাৎ এই সিস্টিক ডাক্ট দিয়ে কমন বাইল ডাক্ট হয়ে অ্যাম্পুলা অফ ভ্যাটের অ্যাম্পুলাতে এসে পতিত হয়। কোথায় পতিত হয়? ডুডেনামে। এই ডুডেনামে এই ফার্স্ট পার্ট, মানে ডুডেনামে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, যেটাকে আমরা ডুডেনাল বলি, স্টমাকের পরেই থাকে ডুডেনাম। এই অংশে যদি, এই পিত্তথলিতে যদি পাথর তৈরি হয় তখন আমরা ওটাকে বলি পলিলিথিয়াসিস বা গল ব্লাডার স্টোন। আর যদি পিত্তথলিতে প্রদাহ হয় তাহলে সেটা কি বলবো আমরা? কলেসিস্টাইটিস। কলেসিস্টাইটিস বলবো, অর্থাৎ পিত্তথলিতে প্রদাহ। আর কলিলিথিয়াসিস বলবো যদি পিত্তথলিতে পাথর হয়। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী চ্যাপ্টার গুলোতে চলে যাব। পিত্তথলি হওয়ার কারণ কি, পিত্তথলির পাথর হওয়ার আসলে এই কলিলিথিয়াসিস হওয়ার আসল মূল কারণগুলো কি? আসলে এই পিত্তথলিতে পাথর কেন হয় এটা প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আর পিত্তথলির প্রদাহ বা কলেসিস্টাইটিস একটা অন্যতম কারণ। তো কলেসিস্টাইটিস হইলে তখন এই গল ব্লাডারের, যেটা আমি এর আগে বললাম যে সংকোচন এবং সম্প্রসারণ ক্ষমতা হ্রাস পায়, ফলে যে এই বাইল আছে বা পিত্ত রস আছে, এই বাইলের মধ্যে একটা বিলিয়ারি স্ল্যাগ তৈরি হয়। স্ল্যাগ তৈরি হওয়ার ফলে আস্তে আস্তে স্টোন ফরমেশন তৈরি। হাইপারলিপিডিমিয়া মানে রক্তে যদি লিপিডের পরিমাণ বেশি থাকে। আপনারা যদি লিপিড প্রোফাইল, যারা প্যাথোলজি বোঝেন বা জানেন, তারা দেখবেন যে লিপিড প্রোফাইল বলে একটা টেস্ট থাকে। এটাতে মূলত যে কয়েকটা টেস্ট গুলো করা হয় সেটাতে ওই দেখবেন যে সেরাম কোলেস্টেরল, তারপরে লিপিডের অন্যান্য যেগুলো আছে, ফসফেট, এগুলো টেস্ট করা হয় এবং দেখা হয় যে যাকে টেস্টটা করতে দিয়েছেন তার রক্তে কোলেস্টেরলের লেভেল কত, তারপরে ফসফেটের লেভেল কত, ইত্যাদি ইত্যাদি কয়েকটা লেভেল, স্বাভাবিক লেভেল এবং অস্বাভাবিক লেভেল ওটা বোঝা যায়, দেখা যায়। তো যদি লিপিড এটা এক ধরনের চর্বি, রক্তের চর্বি, এটা যদি পরিমাণে বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবেই কলিলিথিয়াসিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। সিকেল সেল অ্যানিমিয়া এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি যদি সম্ভব হয় পরবর্তী সময় আপনাদেরকে সিকেল সেল অ্যানিমিয়া এটা পড়াবো। সিকেল সেল অ্যানিমিয়াতে যেটা হয় সেটা হচ্ছে যে
আমাদের যে হিমোগ্লোবিন গুলো আছে, এই হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিন তো আমরা জানি যে ব্লাডের যে হিমোগ্লোবিন থাকে এগুলো বাইকনকেভ গোলাকৃতির হয়, অপেক্ষাকৃত নমনীয় এবং মসৃণ হয়। কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন গুলো গোলাকৃতির হয় না, এরা কাস্তে আকৃতির বা অর্ধচন্দ্রাকৃতির, চাঁদের মতো, অর্ধেক চাঁদের মতো। একটা স্বাভাবিক হিমোগ্লোবিন সম্পূর্ণ গোল চাঁদের মতো, সিকেল সেল অ্যানিমিয়ার হিমোগ্লোবিনটা অর্ধচন্দ্রাকৃতির হয়ে যায় বা কাস্তে আকৃতির হয়ে যায় এবং স্টিকি হয়ে যায়। এটা স্টিকি বা চটচটে আঠালো এ ধরনের হয়ে যায়, যেটা স্বাভাবিক হিমোগ্লোবিন নন স্টিকি, আঠালো নয়। সিকেল সেল অ্যানিমিয়া স্টিকি হওয়ার কারণে এটা অনেকগুলো বিষয় আছে। এরা ওই ছোট ছোট আর্টারিতে ব্লক তৈরি করে এবং এদের গতি অস্বাভাবিক থাকে, অর্থাৎ এদের ধীর গতি সম্পূর্ণ হয় এই হিমোগ্লোবিন গুলো। তো যখন ধীর গতি সম্পন্ন হবে তখন ব্লাডের সার্কুলেশন ব্যাহত হবে। আর এদের আবার আর একটা বিশেষত্ব যে স্বাভাবিক হিমোগ্লোবিন যে ক্ষেত্রে 80 থেকে 120 দিন পর্যন্ত এদের লাইফ স্প্যান বা আয়ুষ্কাল, সিকেল সেল অ্যানিমিয়া মাত্র 10 থেকে 20 দিন পর্যন্ত বাঁচে, তারপরে এই হিমোগ্লোবিন গুলো নষ্ট হয়ে যায়। এখন যখন একজন ব্যক্তি সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্ত একজন ব্যক্তির যখন 10 থেকে 20 দিনের মধ্যে হিমোগ্লোবিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন তার বোন ম্যারো আরো বেশি হিমোগ্লোবিন তৈরি করার চেষ্টা করবে, তারপর স্প্লিন চেষ্টা করবে, আরো প্যানক্রিয়াস আরো বেশি ব্লাড ফরমেশন করার চেষ্টা করবে। ফলে কি হবে, তখন কিন্তু পারবে না। তো হার্টের মধ্যে যে ব্লাডটা তৈরি হয় সেটা তো স্প্লিন বা লিভার এরা তো তৈরি করতে পারছে না, বা বোন ম্যারো তো ফরমেশন দ্রুত হবে না। তখন এর দ্রুততা কমে যাবে। দ্রুততা কমে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই তখন রক্তের অধক্ষেপ জমা হবে লিভার দিয়ে পাসিং করার সময়। তখন এই অধক্ষেপ গুলো বাইল সল্ট, বাইল পিগমেন্ট, এদের অধক্ষেপ গুলো তখন স্বাভাবিকভাবে পিত্তথলিতে গিয়ে আস্তে আস্তে জমা হইতে থাকবে এবং পরবর্তী সময় স্টোন ফরমেশন করবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সিকেল সেল অ্যানিমিয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা যে টাইপ গুলোর পাথর পাই সেটাও আমরা পরবর্তীতে জানবো। যে মিক্সড যে স্টোন গুলো থাকে, গলব্লাডারে 3 টাইপের স্টোন পাওয়া যায়। তো যেগুলোতে লিভার সংক্রান্ত সমস্যা থাকে এবং সিকেল সেল ডিজিজ থাকে। সিকেল সেল ডিজিজের ক্লাসিফিকেশন আছে অনেকগুলো, 4টা ক্লাসিফিকেশন, সেগুলো নিয়ে আলোচনা করছি না। মিক্সড স্টোন কিন্তু ফরমেশন সিকেল সেল অ্যানিমিয়া ব্যাপকভাবে হয়। যদি বাইল সল্ট, ফসফোলিপিড, কোলেস্টেরল ইত্যাদির নির্দিষ্ট অনুপাত যদি বেড়ে যায় বা কমে যায়, এক্ষেত্রেও ক্যালকুলাস ফর্ম করে এবং পলিলিথিয়াসিসের সৃষ্টি হয়। আর দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ বড়ি যারা সেবন করে, ইস্ট্রোজেন হরমোন কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই পিত্তথলি পাথর ফরমেশনের ক্ষেত্রে। এটা যেন আমরা না ভুলি। এবং যদি কখনো এই প্রশ্ন আসে যে এস্ট্রোজেন হরমোনের কোনো ভূমিকা আছে কি না, সেখানে অবশ্যই হ্যাঁ টিক চিহ্ন দিতে হবে। এটা কখনো ভোলা যাবে না এই বিষয়টা। এবার আমরা আসি যে কাদের মধ্যে এই পিত্তথলির পাথর বা পলিলিথিয়াসিস বা গলব্লাডার স্টোন যেটাই বলি না কেন আমরা, এটা কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মনে রাখতে হবে 30 থেকে 65 বছর বয়সী যারা, তারা বেশি আক্রান্ত হয়। বিশেষ করে 40 বছর বয়স, এটা পিত্তথলির পাথরের জন্য খুব ইম্পর্টেন্ট। শিশুদের মধ্যে খুব কম হয়, কিন্তু তারপরে হয়। আমি 6 বছর বয়সী শিশু দেখেছি বেশ কয়েকটা যারা পিত্তথলি পাথর নিয়ে আসছে। একটা শিশু আমি পেয়েছি যার বয়স ছিল 2 বছর এবং তারও পিত্তথলিতে পাথর ছিল। এগুলো রেয়ার কেস, কিন্তু হয়, যেটাকে আমরা পেডিয়াট্রিক পলিলিথিয়াসিস বা পেডিয়াট্রিক গলস্টোন ডিজিজ এটা বলবো। পেডিয়াট্রিক মানে আপনারা জানেন
আচ্ছা, মেয়েরা বেশি আক্রান্ত হয়, ছেলেদের চাইতে মেয়েরা বেশি আক্রান্ত হয়। এটার প্রশ্ন যদি বলেন যে কেন, এটার উত্তর আমি এর আগেই দিয়ে দিয়েছি আপনাদের। যারা মোটা ওবেস তারা বেশি আক্রান্ত হয়, এটা যেন না ভুলি আমরা। যারা শারীরিক পরিশ্রম কম করে এবং শারীরিক পরিশ্রম অনুপাতে খায় বেশি, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, ভাজা পোড়া খাবার খাচ্ছে, তাদের মধ্যে এই পিত্তথলি পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। আর ফর্সারা বেশি আক্রান্ত হয়। আর যারা একাধিক সন্তানের মা, মাল্টি প্যারাইটি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা ওই মাল্টি প্যারা, একাধিক সন্তান যাদের যে সমস্ত মায়ের আছে, তাদের 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 মধ্যে নালী প্যারা মানে যাদের কোনো সন্তান হয়নি, আর মাল্টি প্যারা মানে যাদের একাধিক, মাল্টি মানে অনেকগুলো সন্তান আছে, যাদের একের বেশি হইলে পারে মাল্টি প্যারা। আচ্ছা, তো তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে এই কোলিলিথিয়াসিসের, তাদের মধ্যেও কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে পিত্তথলিতে পাথর হওয়ার। অর্থাৎ বাবার ছিল, মেয়ের পাথর হতে পারে, বা মায়ের ছিল, ছেলের পাথর হতে পারে, এরকম ইতিহাস থাকে। ফ্যামিলিয়াল হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং বিষয়বস্তু এটা মাথায় রাখতে হবে। আর যে সমস্ত রোগীরা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের কিন্তু পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে দুইটা ডিজিজের সাথে আমরা রিলেশন পাইলাম পিত্তথলির পাথরের। তার মধ্যে একটা হলো সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ, এবং আরেকটা হচ্ছে কলেসিস্টাইটিস বা পিত্তথলির প্রদাহ, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। ডায়াবেটিস মেলিটাস, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। আর হাইপারলিপিডেমিয়া, রক্তে লিপিড বেশি থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তো এগুলো মনে রাখার জন্য আমরা 6F, 6টা F যেন আমরা না ভুলি। এই 6টা F যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যায়। যারা ফর্সা তারা বেশি আক্রান্ত হবে, যারা ফ্যাটি তারা বেশি আক্রান্ত হবে, যারা মোটা তারা আক্রান্ত হবে। অর্থাৎ ফর্সারা আক্রান্ত হবে বেশি, মোটারা বেশি আক্রান্ত হবে। যাদের বয়স 40 তারা বেশি, তাদের আক্রমণের ঝুঁকি বেশি থাকে। মহিলা যারা, তাদের মধ্যে আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। ফ্যামিলি হিস্ট্রি, পরিবারে ইতিহাস আছে পিত্তথলিতে পাথর হওয়া, তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং যারা সন্তান উৎপাদনের উপযোগী যে বয়স, তাদের মধ্যে এই পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আগে 5টা F কে গুরুত্বপূর্ণ মনে করা হতো, কিন্তু আসলে 5টা না, এই 6টা F, পেয়ার, ফ্যাটি, ফর্টি, ফিমেল, ফ্যামিলি হিস্ট্রি, ফার্টাইল। সন্তান জন্মদানের উপযোগী 40 বছর বয়সী ফর্সা সুন্দরী মোটাসোটা মেয়ে, যাদের পরিবারে পিত্তথলিতে পাথরের ইতিহাস আছে। একদম এক কথাতে এই 6টা F আমাদের জানা হয়ে যায়, এবং এই 6টা F মনে রাখলে আমাদের পিত্তথলি সম্পর্কে জানতে আর কিছু বাকি থাকে না, যে কারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কাদের মধ্যে বেশি থাকে। এবার আমরা চলে আসি ক্লিনিক্যাল ফিচার, সরি ক্লাসিফিকেশনটাতে আসি, যে পিত্তথলি কয় প্রকারের হয়। পিত্তথলি কিন্তু 3 প্রকারের হয়। পিত্ত পাথরি আমরা 3 ধরনের পাই। একটা হচ্ছে কোলেস্টেরল স্টোন। এই কোলেস্টেরল স্টোনের কিছু বৈশিষ্ট্য আছে। আপনারা এখানে কোলেস্টেরল স্টোন দেখতে পাচ্ছেন, তো এরা সংখ্যায় কিন্তু এখানে অনেক দেখাচ্ছে, অনেক হয় কিন্তু সাধারণত একটা হয়। আকৃতিতে আমি বৈশিষ্ট্যগুলো বলছি, কোলেস্টেরল স্টোনের বৈশিষ্ট্য যেটা, আকৃতিতে কিন্তু অন্য যে কোনো স্টোনের চাইতে কোলেস্টেরল স্টোনের আকৃতি অপেক্ষাকৃত বড় হবে। সাধারণত একটা হয়, একটা থেকে 2টা, কিন্তু
অনেকগুলো হতে পারে। আপনারা এখানে যেটা দেখছেন এটা অনেকগুলো মাল্টিপল। আর এই কোলেস্টেরল স্টোন মানে কোলেস্টেরল থেকেই তৈরি, অর্থাৎ 70% কোলেস্টেরল এটাতে থাকে, এই জন্য এটা কোলেস্টেরল স্টোন। আর এটার রং সাদা রঙের অথবা ধূসর রঙের হয়, আবার হলুদ অথবা সবুজ এই ধরনেরও কিন্তু হতে পারে। এটা হচ্ছে কোলেস্টেরল স্টোনের একটা বিশেষ বৈশিষ্ট্য। আশা করি আপনারা ভুলবেন না। আমি আবার বলছি, সাধারণত একটা হয় কোলেস্টেরল স্টোন, একটা থেকে দুটা, তবে একাধিক হতে পারে। 2 নম্বর হচ্ছে এটা রং হবে সাদা, ধূসর অথবা বাদামি বর্ণের, কখনো কখনো হলুদ অথবা সবুজ এটা হতে পারে। আর নামে যেহেতু কোলেস্টেরল স্টোন, এটাতে কোলেস্টেরলের ভাগ বা উপাদান বেশি থাকে, অর্থাৎ রক্তে যাদের কোলেস্টেরল বেশি তাদের এই স্টোনটা ফর্ম করার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা বিষয় মনে রাখবেন, এটা প্যাথোলজি করার জন্য এবং ইনভেস্টিগেশন করার জন্য জরুরি যে এটা রেডিওলুসেন্ট টাইপের হয়। রেডিওলুসেন্ট অর্থাৎ হচ্ছে যেটা আপনি উজ্জ্বল ভাবে এক্সরেতে যদি এক্সরে করেন তো এটা একদম পরিষ্কার ভাবে দেখা যাবে, চকচকে ভাবে দেখা যাবে, উজ্জ্বল ভাবে ধরা পড়বে এক্সরেতে। আরেকটা ধরনের স্টোন আছে, এটা দুইটা নাম, একটা হচ্ছে পিগমেন্ট স্টোন, শুধু পিগমেন্ট স্টোন নাম বলে অনেকে বলে ব্ল্যাক পিগমেন্ট স্টোন। পিগমেন্ট স্টোন এবং ব্ল্যাক পিগমেন্ট স্টোন একই জিনিস, এদের রং কালো, অথবা কোনো ক্ষেত্রে বাদামি রঙের হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা যে মোজাইক পাথরগুলো দেখেছি, কালো রঙের মোজাইক পাথর, ঠিক এই কালো রঙের মোজাইক পাথর এই ব্ল্যাক পিগমেন্ট স্টোন গুলো হয়। এই স্টোন গুলোতে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট এগুলো থাকে, এবং এই ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট এটার সাথে আরো কিছু উপাদান যুক্ত থাকে, তারপরে এই কালো মোজাইক পাথর সদৃশ্য স্টোন তৈরি করে। এরা সাধারণত সংখ্যায় একাধিক থাকে, কিন্তু অপেক্ষাকৃত সাইজ গুলো ছোট থাকে। কোলেস্টেরল স্টোনের চাইতে এদের সাইজ গুলো অপেক্ষাকৃত ছোট। আর এরাও কিন্তু রেডিওলুসেন্ট, অর্থাৎ এদেরকেও আপনি যদি এক্সরে করেন তাহলে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে, পরিষ্কার ভাবে দেখতে ধরা পড়বে। এখন এক্সরে কম করে, যদিও আল্ট্রাসোনোগ্রাফি বেশি করে, তারপরেও মনে রাখতে হবে যে এটা কোলেস্টেরল স্টোন, পিগমেন্ট স্টোন এবং মিক্সড স্টোন বোঝার জন্য এটা কিন্তু একটা জরুরি একটা বিষয়। আর এই পিগমেন্ট স্টোনের আরেকটা বিশেষ বিশেষত্ব আছে, সেটা হচ্ছে, এটা মনে রাখবেন যে সিকেল সেল ডিজিজের সাথে অথবা লিভার সিরোসিসের সাথে এই পিগমেন্ট স্টোনের বিশেষ একটা রিলেশন আছে। অর্থাৎ যাদের সিকেল সেল ডিজিজ আছে তাদের এই পিগমেন্ট স্টোন হওয়ার সম্ভাবনা ব্যাপক, যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে, এবং যাদের লিভার সিরোসিস হয়েছে তাদেরও কিন্তু এই পিগমেন্ট স্টোন বা ব্ল্যাক পিগমেন্ট স্টোন হওয়ার সম্ভাবনা খুব বেশি, এটা মাথায় রাখতে হবে। আমরা আসি এবার মিক্সড স্টোনে। মিক্সড স্টোন, আপনারা ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মিক্সড স্টোন। এই মিক্সড স্টোন সংখ্যাতে এরাও অনেক থাকে, প্রচুর পরিমাণে, কিন্তু আকৃতিতে অনেক ছোট হয়, ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির হয়, ছোট ছোট পাথর হয়। এবং এদের মূল উপাদানগুলোই কিন্তু, যেহেতু নাম মিক্সড, এরা কোলেস্টেরল এবং ক্যালসিয়ামের বিভিন্ন যে সমস্ত সল্ট গুলো থাকে এদের মিশ্রণে এরা মিক্সড স্টোন ফর্ম করে। আর এদের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এমনি বুঝতে পারা যাবে না বা কেউ বুঝতে পারবে না, যখন এদেরকে অপারেশনের মাধ্যমে বের করা হয় তো এদেরকে দেখতে এত চমৎকার, এত সুন্দর লাগে দেখতে। এরা বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের হয়।
এই মিক্সড স্টোন গুলো দেখতে চমৎকার, দারুণ সুন্দর লাগে, কিন্তু এদের মধ্যে আবার এরা কিন্তু রেডিও অপাক, অর্থাৎ আপনি এক্সরেতে অস্পষ্ট আসবে অথবা আসবে না। এই জন্য এক্সরে করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কোলেস্টেরল স্টোন না পিগমেন্ট স্টোন না মিক্সড স্টোন, এই সম্পর্কে কিন্তু একটা ধারণা পাবেন। আর এই মিক্সড স্টোনের সাথে 80% ক্ষেত্রে কলেসিস্টাইটিস থাকে। আপনি যখন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখবেন তখন যদি দেখেন কোলেলিথিয়াসিস উইথ কোলেসিস্টাইটিস, কোলেলিথিয়াসিস উইথ কোলেসিস্টাইটিস অর্থাৎ পিত্তথলির প্রদাহ এবং পিত্তথলিতে পাথর, তো আপনি মোটামুটি এটুকু ধরে নিতে পারেন যে এটা মিক্সড টাইপের স্টোন। তো এখানে আরো কয়েকটা ছবি আছে, আমার নিজের কাছেও কিছু পাথর ছিল, আনফর্চুনেটলি পাথর চিনতে না পারে মানুষ ফেলে দেয়, যেভাবে ফেলে দিয়েছে কিছু পাথর, ওই জন্য আমি আপনাদেরকে সরাসরি পাথরগুলো দেখাইতে পারলাম না। বেশ কিছু পাথর আমার সংগ্রহ ছিল। এবার আমরা ক্লিনিক্যাল ফিচার গুলোতে আসবো। মনে রাখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই পিত্তথলি পাথর কিন্তু অ্যাসিমটোমেটিক, লক্ষণবিহীন, অর্থাৎ একজন মানুষের পিত্তথলিতে পাথর আছে কিন্তু জীবনেও সে কোনোদিন কোনো ধরনের প্রবলেম ফিল করেনি। ইনসিডেন্টলি পোস্টমর্টম করতে গিয়ে হোক অথবা কোনো প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন করতে গিয়েই হোক দেখা গেল যে তার পিত্তথলিতে পাথর আছে, কিন্তু সেই পিত্তথলির পাথরে কোনো ব্যথা নাই, অর্থাৎ লক্ষণবিহীন, কিন্তু পাথর আছে। এবং পাথর থাকার কারণে কিন্তু পাথর চুপচাপ থাকবে না, জটিলতার সৃষ্টি করবেই, কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করতেই পারে টুডে অর টুমরো, আবার লক্ষণ ক্রিয়েট নাও করতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে পাথর অনেক ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক, লক্ষণবিহীন। এখন কোন ক্ষেত্রে আমরা লক্ষণগুলো পাই? পাথর যদি মুভমেন্ট করে, অর্থাৎ গল ব্লাডারের যে পেরিস্টালসিস, যে মোশন, গল ব্লাডারের সবসময় যে সংকোচন সম্প্রসারণ এবং এই যে পিত্তরসটাকে ছিটকে দেয়া, এই ছিটকে দেওয়ার সময় যদি এই পিত্তথলির পাথর মুভমেন্ট করে অথবা যদি সিস্টিক ডাক্টে গিয়ে আটকে যায়, তখন কিন্তু ভয়ানক ব্যথা সৃষ্টি হবে, প্রচন্ড ব্যথা সৃষ্টি হবে। এবং ব্যথাটার বৈশিষ্ট্য হবে যে রুগীর দম আটকে ধরার মতো ব্যথা হবে, দম আঁকড়ে ধরার, দম বোঝেন তো, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হবে, রুগীর জোরে শ্বাস নিতে এবং ফেলতে পারবে না, প্রচন্ড ব্যথা হবে। এবং ব্যথাটার টাইপ হবে রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে, অর্থাৎ রাইট হাইপোকন্ড্রিয়াম তো আপনারা জানেন, অ্যাবডোমিনাল ক্যাভিটি পার্ট গুলোতে আপনারা পড়েছেন সবাই। এখানে আমি রাইট স্ক্যাপুলা দেখিয়েছি, রাইট হাইপোকন্ড্রিয়াম যেহেতু জানেন, এটা ছবি একটা সিম্বল হিসেবে দেখানো হচ্ছে ছবিটাকে। রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে এটা রাইট স্ক্যাপুলার দিকে রেডিয়েট করবে এই ব্যথাটা। এটা আপনারা চেলিড্রোনিয়ামে পড়েছেন, চেলিড্রোনিয়াম মেজাস বলে যে ওষুধটা আছে, এই ওষুধটাতে এই লক্ষণটা প্রমিনেন্টলি আছে যে রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে রাইট স্ক্যাপুলার দিকে পেন রেডিয়েট করা। গ্লাইকোপোডিয়ামেও আছে অবশ্য লক্ষণটা, বেশ অনেকগুলো ওষুধে আছে লক্ষণটা, একটা দুটো ওষুধে নাই। আচ্ছা, এটা হচ্ছে ব্যথার বিশেষ একটা বৈশিষ্ট্য। এবং ব্যথার সাথে মারাত্মক বমি এবং বমি ভাব থাকবে, বমি ভাব থাকবে, ব্যথা থাকবে, এবং ব্যথার তীব্রতায় রুগী জোরে শ্বাস নিতে বা ফেলতে পারবে না, আঁকড়ে ধরা ব্যথা হবে রুগীর, আর সেই সাথেই জ্বর থাকতে পারে। এটা ডিপেন্ড করছে ইনফ্লামেশনের উপরে, প্রদাহের উপর ডিপেন্ড করে, অথবা ইনফেকশনের উপর ডিপেন্ড করে জ্বর থাকতে পারে।
কোনো কোনো ক্ষেত্রে জ্বর নাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে জ্বর না নিয়ে রুগী আসে। কিন্তু এই প্রথম 3টে লক্ষণ অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে পিত্তথলিতে যখন ব্যথা হবে, রাইট হাইপোকন্ড্রিয়ামে ব্যথা হবে, যেটা রুগীর হঠাৎই শুরু হবে। এই ব্যথাটা হঠাৎ শুরু হবে এবং হঠাৎ শুরু হওয়ার পিছনে আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে মানে ভুড়িভোজ যেটাকে আমরা বলি, বেশি করে কোনো বিয়ের অনুষ্ঠানে খুব মাছ মাংস, রোস্ট, পোলাও ইত্যাদি ইত্যাদি খেয়েছে, তারপরে রুগীর অ্যাটাক হয়েছে এবং একদম সাডেনলি হঠাৎ করে আক্রমণ হয়েছে। ব্যথাটা প্রচন্ড, কোন জায়গায়? রাইট হাইপোকন্ড্রিয়ামে, যেটা রেডিয়েট করে রাইট স্ক্যাপুলার দিকে বা ডান পাখনার দিকে, এবং ব্যথার তীব্রতায় রুগী বসে থাকে, বসে শ্বাস নিতে পারে না, ফেলতেও পারে না, এই অবস্থা হয়। এবং রুগী খুব ধীরে ধীরে শ্বাস নেয় এবং ফেলে, সেই সাথে বমি এবং বমি বমি ভাব থাকে। এবং 2-4 বার, বেশিরভাগ ক্ষেত্রে 2-4 বার রুগী বমি করে। জ্বর থাকতে পারে, নাও থাকতে পারে, অথবা সামান্য বডি টেম্পারেচার থাকতে পারে। এই ব্যথাটা একটানা 2-3 ঘন্টা থাকবে, তারপর হঠাৎ করে কমে যাবে। হঠাৎ করেই ধীরে ধীরে কমার রুগী আমরা কম পাই। বইয়ে লেখা থাকে যে ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু ধীরে ধীরে কমার রুগী আমরা খুব কম পাই। ব্যথা হঠাৎ শুরু হয়, টানা 2-3 ঘন্টা থাকে, অথবা 1 ঘন্টা থাকলো, 1.5 ঘন্টা, 2 ঘন্টা থাকলো। রুগীকে নিয়ে আশেপাশে যারা অ্যাটেন্ডেন্স থাকে তারা অস্থির হয়ে যায় একেবারে রুগীর ব্যথার তীব্রতা দেখে। যে রুগীটা একটু আগেই সুস্থ ছিল সম্পূর্ণ, হঠাৎ করে তার তীব্র ব্যথা শুরু হইলো। এবং এই ব্যথাটার পেছনে যে ঘটনাটা ছিল সেটা ছিল যে একটা রুগী কোনো অনুষ্ঠানে ভুড়িভোজ খেয়েছিল, বেশি করে আহার করেছিল। স্বাভাবিকভাবে মানুষজন মনে করে এটা অ্যাসিডিটির ব্যথা। না, অ্যাসিডিটির ব্যথা না। রুগী 2-4 বার বমি করে এবং বমিটার সাথে এই যে রাইট হাইপোকন্ড্রিয়ামের ব্যথা স্ক্যাপুলার দিকে ছড়িয়ে পড়ে এবং ব্যথাটা কোনো ওষুধ ছাড়াই হঠাৎ করেই থেমে যায়। মনেই হয় না যে রুগীটা একটু আগে এভাবে করে ছটপট 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 করছিল। এবং রুগী হঠাৎ করেই বলে যে আমি সম্পূর্ণ সুস্থ, আর ব্যথা নাই, কোনো ব্যথা নাই। 2 বার ব্যথার মধ্যবর্তী সময়ে রুগী সম্পূর্ণ স্বাভাবিক থাকে। সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 1 বছর, 2 বছরও হতে পারে। এই 2 বার আক্রমণের মধ্যে কোনো ধরনের উপসর্গ থাকবে না। আর হাইপার অ্যাসিডিটি থাকে, অর্থাৎ রোগীর মধ্যে যদি আপনি কোনো উপসর্গ নাও পান, যেটাকে আমরা গল ব্লাডার ডিসপেপসিয়া বলি, এটা হচ্ছে রোগীর পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া করা, টক ঢেকুর ওঠা, সামান্যতেই বদ হজম হওয়া, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত হাইপার অ্যাসিডিটির লক্ষণ থাকে। আমরা সাইন কি কি পাই? বেশিরভাগ ক্ষেত্রেই সাইন পাওয়া যায় না, এটা অনেক সময় লক্ষণবিহীন। কিন্তু সাইন পাওয়া যায় না এটা বললে ভুল হবে, কারণ সাইনটা ডিপেন্ড করে আসলে গল ব্লাডারের লোকেশনটার উপরেও। আমি মনে করেছিলাম যে আজকে আপনাদেরকে কিছু কোশ্চিন করব, কোশ্চিনগুলো করবো সামনের দিন, হয়তো আপনাদেরকে করবো কোশ্চিনগুলো। সাইন হিসেবে আমরা এখানে আরো লিখতে পারি যে রুগীকে আক্রমণ অবস্থায় খুব অস্থির দেখাবে, অ্যাংসাস দেখাবে, এবং রুগীর বমি হবে, জ্বর হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের সাইন আমরা দিতে পারি। আর যদি এটা ক্রনিক কন্ডিশনে আসে তখন আমরা বেশ কিছু সাইন পাবো, যেটাতে আমরা আসছি ধীরে সুস্থে। আমরা যদি রুগীকে এক্সাম করি, আমরা অন এক্সামিনেশন রুগীকে পরীক্ষা করলে আমরা কি পাবো? রুগীর মাঝ বয়সী রুগী, মধ্যবয়সী রুগী, অবশ্যই মহিলা, এটা তো বলতেই হবে না, রুগী মেদপ্রবণ বা মোটাসোটা, স্বাস্থ্য বেশ ভালো এবং ফর্সা, সুন্দর। আর ফর্সা যেটা বলা হলো, আর মারফিজ সাইন এটা পজিটিভ হবে। হ্যাঁ, কে? ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। মারফিজ সাইন এটা কলিসিস্টাইটিস ডায়াগনোসিসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আমেরিকার একজন সার্জন, তার প্রতি স্যালুট জানানো ঠিক,
ওনার নাম হচ্ছে জন বেঞ্জামিন মার্ফি। তো জন বেঞ্জামিন মার্ফি উনি প্রত্যেকটা সার্জারি, প্রত্যেকটা লেভেলে উনি কাজ করেছেন। তো ওনার নামকরণে এই সাইনটা তৈরি করা হয়েছে। এটা আপনারা যদি পিত্তথলির পাথর বা পিত্তথলির প্রদাহ পান, তাহলে এই মার্ফিজ সাইনটা আমরা প্রথমে এই মার্ফিজ সাইনটা দেখি। সেটা হচ্ছে রুগীর এই যে লিভার, রাইট হাইপোকন্ড্রিয়ামের এখানে রুগীকে শুইয়ে এখানে আঙ্গুল দিয়ে চাপ দিতে বলতে হবে, চাপ দিতে হবে এবং শ্বাস গ্রহণ করতে বলতে হবে। রুগীকে জোরে শ্বাস গ্রহণ করতে হবে, চাপ দিয়ে জোরে শ্বাস গ্রহণ করতে হবে। এবং যখনই রুগী জোরে শ্বাস গ্রহণ করবে, তখন যে ঘটনাটা হবে, রুগী প্রচন্ড ব্যথায় আক্রান্ত হবে। দিস ইজ মার্ফিজ সাইন। এই সাইনটা যেন আমরা না ভুলি। এবং মার্ফিজের প্রতি স্যালিউট। উনি 1916 সালে মারা যান এবং উনি অ্যাবডোমিনাল সার্জন ছিলেন। কিন্তু অ্যাবডোমিনাল সার্জন ছাড়াও উনি কিন্তু মানে কার্ডিওভাস্কুলার সার্জারি থেকে শুরু করে, নিউরো সার্জারি থেকে শুরু করে এমন কোনো সার্জারি নাই যেই শাখাতে তার বিচরণ ছিল না। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন এবং বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন, তারা মায়ো ক্লিনিক বলে একটা সফটওয়্যার আপনারা দেখবেন। মায়ো ক্লিনিক নাম দিলেই আপনারা পাবেন। এটা অ্যাকচুয়ালি যিনি মায়ো ক্লিনিকের প্রতিষ্ঠাতা, উনি হচ্ছেন উইলিয়াম জেমস মায়ো। উইলিয়াম জেমস মায়ো, এই আরো কয়েকজন আছেন প্রতিষ্ঠাতা। উনি আমাদের এই জন বেঞ্জামিন মার্ফি সম্পর্কে যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে দ্য সার্জিক্যাল জিনিয়াস। মার্ফি, জন বেঞ্জামিন মার্ফি, দ্য সার্জিক্যাল জিনিয়াস অফ আওয়ার জেনারেশন। আমাদের প্রজন্মে তিনি সত্যি সত্যি সার্জিক্যাল জিনিয়াস। তো আমরা এটুকু জানলাম। কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে? গল ব্লাডার এমপাইমা, আমরা জানো এখানে এমপাইমা এবং এমফাইসেমা এই দুইটা শব্দ যেন উল্টা পাল্টা করে না ফেলি। এমপাইমা অর্থাৎ যেখানে পুজ আছে, পুজ থাকলেই সেখানে পায়মা, পায়ে শব্দটা সংযুক্ত থাকে। অর্থাৎ যদি গল ব্লাডারে পাথর হয়, তাহলে পরবর্তী সময়ে সেখানে পাস ফরমেশন করতে পারে। একটা বিশেষ পসিবিলিটি আছে পাস ফরমেশন করার। এবং যখন পাস ফর্ম করবে গল ব্লাডারের, তখন আমরা ওটাকে বলবো গল ব্লাডার এমপাইমা। আর যখন গল ব্লাডার এই গল স্টোনের কারণে বা কোরিলিথিয়াসিসের কারণে যখন ডিসেন্ডেড হয়ে যাবে, ঝুলে যাবে, তখন দ্যাট ইজ এমফাইসেমা। এমফাইসেমা মানে হচ্ছে ঝুলে যাওয়া এবং তাতে সম্প্রসারিত হওয়ার ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হওয়া। সুতরাং এমপাইমা আর এমফাইসেমা এটা যেন আমরা না বলি, পরে আবার ধরবো কিন্তু একেবারে। গল ব্লাডারের ক্যান্সার, পিত্তথলি পাথরের কারণে পিত্তথলিতে ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে। পিত্তথলি এবং ডুডেনাল আর কলনের মধ্যবর্তী অংশে একটা ফিস্চুলা, কোলেসিস্টো কলোনাল ফিস্চুলা। এটা কোলেসিস্টো কলোনাল ফিস্চুলা। আর যদি এটা ডুডেনামে হয়, তো কোলেসিস্টো ডুডেনাল ফিস্চুলা। এটাও কিন্তু একটা কমপ্লিকেশন বা জটিলতা। আচ্ছা, প্যানক্রিয়েটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ। অগ্নাশয়ের প্রদাহ কি হইতে পারে? যদি এমন হয় যে এখান দিয়ে এই নালীতে আসলো, নালীতে এসে এখানে আটকে গেল স্টোনটা যদি আটকে যায়, তো এখান থেকে যে প্যানক্রিয়েটিক ডাক্ট, এই প্যানক্রিয়েটিক ডাক্ট ব্লক হয়ে যাবে। এবং প্যানক্রিয়েটিক ডাক্ট যখন ব্লক হয়ে যাবে, তখন এই সম্পূর্ণ প্যানক্রিয়াসে ইনফ্ল্যামড প্যানক্রিয়াস,
ইনফ্লামেশন তৈরি হবে, তখন দ্যাট উইল বি কল প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয় প্রদাহ। এটা একটা বড় চ্যাপ্টার। আর মেরিজিস সিনড্রোম, এটা একটা কমপ্লিকেশনের অংশ। মেরিজিস সিনড্রোম এটা সহজ একটা বিষয়। সেটা হচ্ছে যে মেরিজিস সিনড্রোম হচ্ছে যদি এই সিস্টিক ডাক্টে এসে স্টোনটা আটকে যায়, তখন সিস্টিক ডাক্টে আটকে গেলে একই সাথে কিছু কমপ্লিকেশন দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে জন্ডিস, সিভিয়ার অবস্ট্রাকটিভ জন্ডিস। এবং এখানে এই ইনফ্লামেশনের কারণে এই জন্ডিসটা তৈরি হওয়ার পাশাপাশি এই অংশটাতে কিছু ইনফ্লামেশন হয়। এটাকে সম্পূর্ণভাবে আমরা বলবো মেরিজিস সিনড্রোম। এটা একটা গলস্টোনের বা পলিলিথিয়াসিসের একটা কমপ্লিকেশন। আর গলস্টোন ইলিয়াস হচ্ছে এই অংশে যদি গল ব্লাডার এসে আটকে যায়, অর্থাৎ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি এভাবে সংযুক্ত অবস্থায় থাকে না। হ্যাঁ, এটা আলাদাভাবেই থাকে গল ব্লাডার, কিন্তু গল ব্লাডারের চাপে এটা একটা আরেকটার সাথে এই যে ডুওডেনামের পার্টটা আছে, এই ডুওডেনামের পার্টের সাথে অ্যাডিশন হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়। প্রথমে সংযুক্ত হলো, এই সংযুক্ত হওয়ার পরে ক্রমান্বয়ে এখানে ব্লাড সার্কুলেশন ব্যাহত হবে, এটি স্বাভাবিক। এবং এখানের টিস্যুগুলো নেক্রোসিস হবে, ক্ষতিগ্রস্ত হবে। এবং টিস্যু নেক্রোসিস হওয়ার কারণে এই স্টোনটা চলে আসবে ডুওডেনাম থেকে কোলনে বা ইন্টেস্টাইনে আসার পর স্মল ইন্টেস্টাইন দিয়ে যখন লার্জ ইন্টেস্টাইনে আসবে, তখন এই সিকামের এখানে এসে আটকে যাবে। এই সিকামের এখানে যখন এসে আটকে যাবে, তখন আটকে গেলে এই জায়গার ব্লাড সার্কুলেশনটা ব্যাহত হবে এবং এদের পেরিস্টালসিস সম্পূর্ণভাবে নষ্ট হবে, এরা নড়াচড়া করতে পারবে না। যে কন্ডিশনটা তখন হবে ওটাকে আমরা তখন বলবো গলস্টোন ইলিয়াস। এটা কিন্তু লাইফ থ্রেটনিং প্রবলেম, এটা প্রাণ সংশয়ী একটা প্রবলেম। এবং গলস্টোন ইলিয়াস যতগুলো কমপ্লিকেশন আছে, প্রত্যেকটা কমপ্লিকেশনই খুবই মারাত্মক। গলস্টোন ইলিয়াসও খুব মারাত্মক। আর কোলেনজাইটিস, যদি কমন বাইল ডাক্টে ইনফ্লামেশন হয়, তখন আমরা ওটাকে বলি কোলেনজাইটিস। এখানে কি বলছে? যাই হোক, কমন বাইল ডাক্টে যদি ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, তখন আমরা ওটাকে বলি কোলেনজাইটিস। মনে রাখতে হবে শব্দটা। বা পিত্তথলির প্রদাহ। আর অবস্ট্রাকটিভ টাইপের জন্ডিস, এই অবস্ট্রাকটিভ টাইপের জন্ডিস, এখানে যে জন্ডিসের রোগীটাকে আমরা দেখতে পাচ্ছি, এর অবস্ট্রাকশন হয়েছে কোথায়? কমন বাইল ডাক্টে অবস্ট্রাকশন হয়েছে। আমরা মেরিজিস সিনড্রোমে যেটা দেখলাম, সেখানে সিস্টিক ডাক্টে অবস্ট্রাকশন ছিল, আটকে গেছিল পাথর। সিস্টিক ডাক্টে আটকে গেলেও একই কন্ডিশন হবে, অর্থাৎ মেরিজিস সিনড্রোম হলে পরেও এই একই রকম আসবে। কমন বাইল ডাক্টে বা সিবিডিতে যদি আটকে যায়, তখন অবস্ট্রাকটিভ টাইপের জন্ডিস দেখা দিবে এবং ত্বকে এই ধরনের ক্ষত দেখা দিবে, ফোস্কা আকৃতির। এই নিয়ে আমার একটা রোগীর চমৎকার গল্প আছে। গল্পটা হচ্ছে যে একটা মহিলা আসছিল আমার কাছে, তার ত্বকে ফোস্কা জাতীয় এক ধরনের ক্ষত তৈরি হয় এবং সেই ক্ষতটা খুব চুলকায়। প্রথমে শরীর ভীষণ চুলকায় এবং চুলকানোর পরে হয় কি, এক ধরনের বড় ফোস্কা ওঠে, তারপর ফোস্কাটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর ওই জায়গার চুলকানিটা ভালো হয়ে যায়। তা আমি রুগীটাকে জিজ্ঞেস করলাম যে আপনার কখনো পিত্তথলিতে পাথর হয়েছিল? বলেছে হ্যাঁ, পাথর হয়েছিল, আমি হোমিওপ্যাথি খেয়েছিলাম, তারপর থেকে পাথরটা আর নাই। আমি বললাম পাথর হোমিওপ্যাথি খেয়েছিলেন, পাথর নাই, আপনি কি টেস্ট করেছিলেন যে পাথর আছে কি নাই? তো বলছে যে না, টেস্ট করিনি, কিন্তু যেহেতু ব্যথাটা ছিল না ওই জন্য টেস্ট করিনি, ব্যথা নাই মানে পাথর নাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রোগীর অবস্ট্রাকটিভ টাইপের জন্ডিসে এই ধরনের এই সিমটমটা আসবেই। সময় খুব নিকটে
আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফি দিই, আল্ট্রাসোনোতে আমরা এটা এটা পাবো। এটা এই রোগীর নাম রেহানা বেগম, 45 বছর বয়স। আপনারা দেখেন মাল্টিপল টাইনি মানে ছোট, ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার সিন ইন গল ব্লাডার lumen, larger one 0.9 millimeter, consistent with gallbladder stone disease, নিচে লিখেছে কোলিলিথিয়াসিস। তো ঠিক এভাবেই কিন্তু আমরা রিপোর্টটা পাবো, অর্থাৎ আমরা এর মাল্টিপল মানে অনেকগুলো, টাইনি মানে ছোট ছোট, উজ্জ্বল, ইকোজেনিক স্ট্রাকচার মানে ইকোজেনিক মানে আল্ট্রাসোনোগ্রাফির ভাষা, এটা স্ট্রাকচার মানে তো আপনারা সবাই জানেন এগুলো। তার মধ্যে বড়, এই মাল্টিপুলের মধ্যে যেটা বড় সেটা 0.9 মিলিমিটার। আচ্ছা, এটা একটা রিপোর্ট। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন দিলে আপনারা ইউএসজি হোল অ্যাবডোমেন দিবেন, যদি রিপোর্ট পান এই ধরনের রিপোর্ট আপনারা পাবেন। আর রেডিও লুসেন্ট যদি আপনারা অ্যাবডোমিনাল এক্সরে দেন, এই যে প্লেন রেডিওগ্রাফি বা প্লেন এক্সরে অফ অ্যাবডোমেন দিলে আমরা, তখন এই ধরনের রেডিও লুসেন্ট যদি হয়, রেডিও অপাক হলে কিন্তু আসবে না। আর এক্সরে দেখার সময় মনে রাখতে হবে যে এটা রুগীর রাইট সাইড, এটা খেয়াল রাখতে হবে। আর মনে রাইট সুপাইন, সোজা দাঁড়িয়ে আছে রুগী, দাঁড়ানো অবস্থায়, এটা আল্ট্রাসাউন্ড করতে হবে। ম্যানেজমেন্ট আমরা খুব শর্টকাটে দিয়ে দিই, রুগীকে ভরসা দিবেন, লক্ষণ সাদৃশ্য ওষুধ দিবেন, রুগী যেন বিশ্রামে থাকে, এই বিষয়টা দেখবেন। চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। আর প্রগনোসিস ভালো, প্রগনোসিস খারাপ নয়। প্রগনোসিস ডিপেন্ড করছে আপনার উপরে, অর্থাৎ চিকিৎসকের উপরে নির্ভর করছে। কারণটা অবশ্যই জানতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে পাথর যদি বেশি বড় হয় বা যদি পুঁজ হয়, তাহলে এটা অপারেশন করে নেওয়াই ভালো। সেটা ওপেন কলেসিস্টেক্টমি হোক, আর এক্সট্রা কার্পোরাল শকওয়েভ হোক, অথবা ল্যাপারোস্কোপি হোক। সার্জিক্যাল ট্রিটমেন্ট এগুলোর মধ্যে সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা এই ওপেন এখন বাদ দিয়ে দিয়েছি, ওপেন কলেসিস্টেক্টমি এটা চলে না এখন। আর ল্যাপারোস্কোপিক সার্জারি এটা অপেক্ষাকৃত সহজ, ব্যয় কম। আর কলিডোটমি যদি পাথর কমন বাইল ডাক্টে যদি আটকে যায়, কলিলিথিয়াসিস মানে পিত্ত নালীতে পাথর, কমন বাইল ডাক্টে পাথর, তখন কমন বাইল ডাক্টে পাথর থাকতে কলিলিথিয়াসিস। আর এক্সট্রা কার্পোরাল শকওয়েভ লিথোট্রপসি, এটা শব্দ তরঙ্গের মাধ্যমে এটা তৈরি করা হয়। এখানে আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে হোমিওপ্যাথি ডাক্তাররা, আমিও হোমিওপ্যাথি ডাক্তার, আমরা প্রায় বলি যে পাথর যেরকমই হোক না কেন, পাথরের জন্য লক্ষণ নিয়ে ওষুধ দিব, পাথর অবশ্যই পড়বে, পাথর পড়বে না মানে অবশ্যই পড়বে। এবং আমরা এটাও বলি যে পাথর যখন নামে বা পড়ে, তখন এটা কমন বাইল ডাক্ট, এটা এমনিতেই সম্প্রসারিত হয়ে যায়। অর্থাৎ আমরা যে একটা বড় খাবার যখন খাই, তখন ওটা যেমন আমাদের পেটে যাওয়ার সময় যেমন একটু বড় হলে পরে ওটা চলে যায়, বিষয়টা মনে হয় যেন তাই, কিন্তু আসলে তা না। পাথর যদি এত বড় সাইজের হয়, এটা কি পড়বে? জীবনে পড়ে? পাথর যদি এত বড় সাইজের হয়, এটা মুরগির ডিমের সমান একটা পাথর, পড়বে? আমি না বুঝে হুদায় আমি ওষুধ দিতে থাকলাম আর বলতে থাকলাম যে হোমিওপ্যাথি খাও ভালো হয়ে যাবে। এই সাইজের পাথর কোনদিন পড়ে? পিত্তনালীর বাপের ক্ষমতা আছে এই পাথরকে নামাই? পিত্ত যেটা কমন বাইল ডাক্ট, এটা সাইজ, এটা লম্বায় কত? যদি আমরা জিজ্ঞেস করি যে সিবিডি লম্বাতে কত, আমরা বলবো যে আমরা জানি যেটা 7 থেকে 11 সেন্টিমিটার। আপনি যে কোনো অ্যানাটমি ফিজিওলজি বই খুলেন, দেখবেন কমন বাইল ডাক্টের লেন্থ, দৈর্ঘ্য 7 থেকে 11 সেন্টিমিটার। প্রস্থ কত? এটা ডায়ামিটার কত? 5 থেকে 10 মিলিমিটার। 5 থেকে 10 মিলিমিটার সাইজের যেটা ডায়ামিটার, এই পাথর কখনো পড়ে? এটা দিয়ে পড়বে? তাহলে আমাদেরকে কমন বাইল ডাক্টের ডায়ামিটার জানতে হবে, সিস্টিক ডাক্টের ডায়ামিটার জানতে হবে, স্ফিংক্টার অফ ওডাই যে নালীটা এসে ডুওডেনামে ওপেন করে, এই জায়গাটার সাইজ জানতে হবে। এগুলো না জেনে না বুঝে ইন্টেস্টাইনের কতখানি এটার
ওয়াইড, লেন্থ, এগুলো কতটুকু, এটুকু না জেনে আমরা ওষুধ দিতেই থাকলাম রুগীটাকে আর পয়সা নিতেই থাকলাম, এগুলোকে হারাম হয় না হালাল হয়? আপনি ওষুধ দেন, লক্ষণ নিয়ে দেন, তারপরে বলবো যে লক্ষণ নেন তারপরে দেন। আমরা এই ক্লাসে কি শিখলাম না শিখলাম ওইটা নিয়ে আমি আলোচনায় যাব না আজকে, কারণ আমাদের সময় প্রায় শেষ। আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় ছিল, লিভারে 4টা লোব, আমরা অনেকেই বলি যে দুটা না, আসলে 4টা লোব। এটা পিছন দিক থেকে দেখানো হয়, এটা রাইট লোব, লেফট লোব, উপরেরটা কর্ডেট, নিচেরটা কোয়ার্ডেট, এর খাঁজের মধ্যে থাকে, অর্থাৎ রাইট লোব এবং কোয়ার্ডেট লোব, এই দুইটা লোবের খাঁজের মধ্যে থাকে গল ব্লাডার। আশা করি বুঝতে পেরেছেন। এবং কখনো লিখবেন না যে লিভারের 2টা লোব। যারা লিখেছেন বা জেনে আসছেন লিভারের 2টা লোব, রাইট আর লেফট, না, ভুল জেনেছেন। 4টা লোব, রাইট লোব, লেফট লোব, কোয়ার্ডেট, এই 4টা লোব। আচ্ছা, হেপাটোবিলিয়ারি সিস্টেম কি? হেপাটোবিলিয়ারি সিস্টেম এটা আমরা জানবো। সিবিডি কি জিনিস? সিবিডি হচ্ছে কমন বাইল ডাক্ট, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এখান থেকে পর্যন্ত কমন বাইল ডাক্ট বলা হয় কমন বাইল ডাক্ট। এটা নিয়ে আলোচনা করার ছিল, করার হলো না। এটার ডায়ামিটার লেন্থ যেটা আলোচনা করা হলো। বিলিয়ারি ট্রি বলতে আমরা কি বুঝি? এই যে লিভার থেকে শুরু করে গল ব্লাডার এবং প্যানক্রিয়াসের সাথে সংযুক্ত থেকে যেটা ডুওডেনামে ওপেন করে, এই সম্পূর্ণ এই নালীটাকে দেখতে গাছের মতো লাগছে, এটা দিস ইজ বিলিয়ারি ট্রি। অ্যাম্পুলা অফ ভ্যাটার অ্যাম্পুলা আর স্ফিংটার অফ ওডাই, এটা প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াসের কাজ কি? কত ধরনের পাথর আছে? 3 ধরনের পাথর আছে। কোনটা রেডিও অপাক, কোনটা রেডিও লুসেন্ট, এটা আমরা বুঝবো। আচ্ছা, এরকম কি হতে পারে যে এটা প্যাথোফিজিওলজি, অবস্ট্রাকটিভ জন্ডিসের প্যাথোফিজিওলজি কি হবে? অবস্ট্রাকটিভ জন্ডিসের প্যাথোফিজিওলজি হবে সিভিয়ার পেইন এবং কোন এক জায়গায় অবস্ট্রাকশন, অর্থাৎ এই কমন বাইল ডাক্টের কোন জায়গায় হতে পারে সেটা পাথর, অথবা হতে পারে সেটা টিউমার, অথবা হতে পারে ক্রিমিট হয়ে গেছে, একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে। সুতরাং অবস্ট্রাকটিভ জন্ডিস। আর প্যাথোফিজিওলজি কিভাবে হয় এগুলো অনেক ডিটেইল বর্ণনা আছে। পিত্তথলির পাথর কি পিত্তথলির প্যানক্রিয়াসের প্রদাহ তৈরি করতে পারে? হ্যাঁ, ইয়েস, পারে। এভাবে পিত্তথলি যদি এখানে আসে, এই স্ফিংটার অফ ভ্যাটার অ্যাম্পুলাতে যদি আটকে যায় তাহলে প্রদাহ সৃষ্টি হতে পারে। কয়েকটা বিষয় আমরা জানবো। এমফাইসেমা, পলিসিস্টোডিওডেনাল ফিস্চুলা, আর কি পলিসিস্টোকরনিক ফিস্চুলা, কলিডোকলিথিয়াসিস, দিস ইজ কলিডোকলিথিয়াসিস। এটা পিত্ত যদি শুধু নালীতে হয় তাহলে কলিডোকলিথিয়াসিস, আর যদি পিত্তথলিতে হয় তো কলিথিয়াসিস। কেমন? এটা যেন আমরা না ভুলি। আর লিভারের এই অংশগুলোতে হলে হেপাটোলিথিয়াসিস, এগুলো আনকমন। কমন হচ্ছে কলিথিয়াসিস আর কলিডোকলিথিয়াসিস। কোলনজাইটিস, এটা আমরা আলোচনা করেছি। পিত্তথলির যদি পিত্তনালী কমন বাইল ডাক্টের প্রদাহ হলে প্যানক্রিয়াটাইটিস, অগ্নাশয়ের প্রদাহ, এটা আলোচনা করেছি। গলস্টোন ইলিয়াস, এটাও আলোচনা করেছি। কলিসিস্টেক্টমি, যেখানে টমি থাকবে সেখানে কাটা, যখন পিত্তথলির অপারেশন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কলিসিস্টেক্টমি। কলিডোকলিথিয়াটমি অর্থাৎ পিত্তথলি সহ কমন বাইল ডাক্টকে অপারেশন করা এবং কমন বাইল ডাক্টের টি টিউব লাগিয়ে দেওয়া। এই অংশতে টি টিউব, এটা আর্টিফিশিয়াল একটা টিউব লাগিয়ে দেওয়া, এই কলিডোকলিথিয়াটমি যেটা করা হয়। এক্সট্রা কার্পোরাল শক ওয়েভ লিথোট্রপসি। হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে সাধারণ, মনে রাখবেন যে ক্যালক্রিয়াকার, লাইকোপোডিয়াম, চিলেডোনিয়াম, কাউডোসমেরি, পেলটাউরি, কোলেস্টোরিনাম, এই ওষুধগুলো খুব কমন। এবং এই ওষুধগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে যে লক্ষণ সাদৃশ্য ছাড়া আমরা যেন ওষুধ না দিই।